শাগনিককে কানাডা চলে আসতে হতো, আমাকে ফিরে যেতে হতো। আচ্ছা, দুঃখে কিন্তু আর কিছু হবে না। ভবিষ্যৎ কি হবে? আমার দেশে সুরক্ষিত নয়, যদি বাড়ি ফিরে যেতে হয়। কানাডায় কিন্তু মারাত্মক অবস্থা। যারা কানাডায় আসবেন তারা অদূর ভবিষ্যতে কিভাবে কানাডায় আসবেন সেটা কিন্তু প্রশ্নের মুখে। যারা এই মুহূর্তে কানাডায় আসছেন বা কানাডা আসার প্ল্যান করছেন তারা এই ভিডিওটা কোনোভাবেই স্কিপ করবেন না, পুরোটা জানা দরকার। এই মুহূর্তে যে কঠিন পরিস্থিতিতে আমরা দাঁড়িয়ে রয়েছে সেখানে গিয়ে এই জিনিসগুলো না জানলে কানাডায় যদি আসেন এই মুহূর্তে মানে টরন্টো এয়ারপোর্ট বা ধরুন যে প্রভিন্সে আপনি এসছেন সেখান থেকে যদি বাড়ি ফিরে যেতে হয় তার চেয়ে দুঃখে কিন্তু আর কিছু হবে না। আলটিমেটলি ভিডিওতে যা যা বলা হয়েছে সেগুলো কিন্তু শুনতে হবে, না হলে আপনি বড় বিপদের মুখে পড়তে পারেন। যারা কানাডায় এই মুহূর্তে আসছেন তাদের জন্য একটা দুঃসংবাদ দিই। রিসেন্টলি একটা ঘটনা ঘটেছে, মন্ট্রিয়াল এয়ারপোর্টে ফ্লাইট এসে দাঁড়িয়েছে বেশ কিছু ইমিগ্রেন্টস, বেশ কিছু নাম্বারটা কিন্তু বিশাল, সেটা হলো 40 জন ইমিগ্রেন্টসকে ডিপোর্ট করে দেওয়া হবে, আদারওয়াইজ তাদেরকে অ্যাসাইলাম অ্যাপ্লাই করতে হবে, এরকম বলা হয়েছে। তাদের দোষ কি? এই ঘটনাটা ঘটছে যারা ভিজিটার ভিসায় কানাডায় প্রবেশ করছে তাদের জন্য। কিন্তু ভিজিটার ভিসায় তো আমিও প্রবেশ করেছি, আমি এখানে এসে ওপেন ওয়ার্ক পারমিট অ্যাপ্লাই করেছি, তাই জন্য এখন ওপেন ওয়ার্ক পারমিটে রয়েছি। কিন্তু তার আগে তো আমি ভিজিটার ভিসাতেই এসেছিলাম। তাহলে আমার যদি এই ঘটনাটা 1 বছর আগে ঘটতো, এরকমও হতে পারতো, শাগনিককে কানাডা চলে আসতে হতো এবং আমাকে ফিরে যেতে হতো, এরকম অবস্থা হতেই পারে। কি করে হয়েছে? মন্ট্রিয়ালের পোর্ট অফ এন্ট্রি, যেখানে আর কি ইমিগ্রেশন অফিসাররা আপনাকে প্রশ্ন করবে, সেখানে আপনাকে কনভিন্স করতে হবে আপনি ভিজিটার ভিসায় এসছেন এবং সেখানে এখানে কি কি করবেন, কি কি প্ল্যান রয়েছে, আপনার ব্যাংক ব্যালেন্স কতটা, তারপর আপনি কবে ফিরে যাবেন, তার টিকিট রয়েছে কিনা, যাবতীয় জিনিসপত্র বলে আপনাকে কনভিন্স করতে হবে তাদেরকে। এবং সেই কনভিন্সটা যদি আপনি করতে না পারেন তার জন্য আপনাকে দেশে ফিরে যেতে হতে পারে। এবার আপনি ইমিগ্রেশন অফিসারকে যেভাবে কনভিন্স করবেন তার মধ্যে থেকে আইআরবি মানে ইমিগ্রেশন এন্ড রিফিউজি বোর্ড আপনাকে ডিসাইড করবে আপনাকে রাখবে না পাঠিয়ে দেবে। মানে কি ভয়ঙ্কর পরিস্থিতি ভেবে দেখুন। মন্ট্রিয়ালে এরকম হয়েছে 10 থেকে 12 ঘন্টা মানুষদেরকে বসে রেখেছে এবং কন্টিনিউয়াসলি প্রশ্ন করে গেছে, প্রশ্নের পর প্রশ্ন করে গেছে, এত লম্বা চড়া স্কুটিনি চলেছে। তারপর হয়তো কেউ কেউ এলিজিবল হয়েছে, কেউ কেউ এলিজিবল হয়নি, তাদেরকে ফিরে যেতেই হবে সেই মুহূর্তে। আপনি ভাবুন, এই যদি আমাদের বাবা মারা আসে, বাবা মারা সবাই যে ইংলিশে এতটা ফ্লুয়েন্ট হয় তা কিন্তু নয়। তো সেক্ষেত্রে যদি তারা একা আসে, যদি আমরা সঙ্গে না আসি, সেক্ষেত্রে তাহলে ইমিগ্রেশন অফিসারকে বোঝাবো কি করে? তার জন্য কিন্তু যথোপযুক্ত ডকুমেন্ট আপনার সঙ্গে ক্যারি করতে হবে, বাবা মাকে দিয়ে রাখতে হবে আপনাকে। সেই পয়েন্টগুলো আসছি। তার আগে বলি অ্যাসাইলাম কি জিনিস। অ্যাসাইলাম হলো কোন দেশ থেকে আপনি এই দেশে আসবেন এবং এসে আপনাকে দাবি করতে হবে আমি অ্যাসাইলাম চাই, কারণ আমি আমার দেশে সুরক্ষিত নই, তার জন্য তোমার একটা ছত্রছায়ায় আমি থাকতে চাই, তার জন্য আমাকে অ্যাসাইলাম দাও। এবং বিভিন্ন কারণে আপনি অ্যাসাইলাম চাইতে পারেন, যেমন আপনার দেশে বিভিন্ন পলিটিক্যাল কারণ, রেস, রিলিজিয়ান, ইভেন এখন এলজিবিটি কিউটা এখন বিশাল বড় বিষয়। সেই সমস্ত কারণের জন্য আপনি আপনার দেশে সুরক্ষিত নন, আপনার দেশে আপনি থাকতে পারছেন না, তার জন্য আপনি কানাডাতে আসছেন। কিন্তু এর মধ্যে প্রচুর ঝোল থাকে এখন, যে কারণে মানে এই জালিয়াতিগুলোর জন্য এত প্রবলেমটা হচ্ছে। বহু মানুষ কি করে, মানে দেশের প্রতি ভালোবাসা, দেশের প্রতি সবকিছু ছেড়ে দিয়ে এই দেশে চলে আসে এবং এই দেশে চলে আসার জন্য তারা অ্যাসাইলাম দাবি করে ফেলে। এই সমস্ত অসুবিধা কোনোটাই তার সঙ্গে হয়তো হচ্ছে না, কিন্তু সে ভুলভাল কানাডায় আসবে বলেই অ্যাসাইলামটা দাবি করে ফেলে। এবং সেই কারণে যেটা হয়, এই এতগুলো ফ্রডের জন্য এখানে বহু লোক মানে জায়গা করে নিচ্ছে। মানে কিছুদিন আগে অব্দি মেক্সিকো থেকে বহু লোক আসতো কানাডাতে এইভাবে অ্যাসাইলাম দাবি করে। এখন রিসেন্টলি বাংলাদেশ থেকে প্রচুর মানুষ আসছে। কানাডার হিসেব অনুযায়ী 1 বছরে 50,000 জনকে অ্যাসাইলাম দিতে পারে, সেখানে অ্যাপ্লিকেন্টস এর সংখ্যা হচ্ছে 2 লাখ। বুঝতে পারছেন? তারপরে কানাডা তার ক্ষমতাকে আরো বাড়িয়ে 2 লাখ লোককে অ্যাসাইলামের ব্যবস্থা করছে। কিন্তু এই বছর তো হলো 2 লাখ, এতগুলো লোক বাকি রয়ে গেল। আরো সামনের বছর আসবে আরো 2.5 লাখ, কে আরো বেশি 3 লাখ 4 লাখ। অত লোককে জায়গা দেবে কি করে? এই এতগুলো অ্যাপ্লিকেশন এসে যাচ্ছে, এবার কানাডা সেটাকে অ্যাকোমোডেট করতে পারছে না। ভাবুন, একটা দেশ এত লোককে এন্ট্রি দিচ্ছে, তাদেরকে থাকার জায়গা দিতে পারছে না। এই সমস্ত কারণের জন্য মানে অলরেডি 2 লাখকে অ্যাসাইলাম দিয়ে দিয়েছে, তবে আর কত দেবে? তাদের তো ক্যাপাসিটি আছে একটা। এই সমস্ত কারণের জন্য মানুষ রয়ে গেছে এত বেশি, কিন্তু তাদেরকে অ্যাকোমোডেশন দিতে পারছে না। তাই জন্য এখন কড়াকড়িটা খুব করেছে। এইবারে শুরু করে সেই প্রথম কথায়, যে পোর্ট অফ এন্ট্রিতে যখন ইমিগ্রেশন অফিসার কোয়েশ্চেন করবে, ধরুন আপনার বাবা মা আসছে, সেক্ষেত্রে তারা একা আসছে, তারা ইংলিশে অত ভালো নয়, তাহলে কি করবে? তাহলে তাদেরকে তো ফিরে যাওয়ার কোনো প্রশ্ন ওঠে না। তার জন্য বেশ কিছু জিনিস বাবা মার সামনে আনতেই হবে। তার আপনি সফট কপি দিয়ে দেবেন, তার প্রিন্টটাও কিন্তু সঙ্গে যেন থাকে। যেমন হলো আইডি প্রুফ, কোথায় থাকবে আপনার অ্যাড্রেসটা দিয়ে দিতে হবে। ধরুন 3 মাস বা 4 মাসের জন্য আসছে, কি কি করবে, কোথায় ঘুরবে, তারপরে কবে ফিরবে এবং ফেরার টিকিট যেন সঙ্গে থাকে। তারপরে ব্যাংক ব্যালেন্স, সেখানে কত টাকা থাকবে সেটা একটা ম্যাটার করে, তো সেজন্য সেটাও আপনাকে দেখভাল করতে হবে। প্রুফ অফ ফান্ড, সেটা যেন সব ঠিকঠাক থাকে। এগুলো ক্লিয়ার করে নিলে আমার মনে হয় না আর কোনো সমস্যা হতে পারে বা ডিপোর্ট করতে পারে। তার কারণ হলো
কানাডা গভর্নমেন্ট তারা কিন্তু বদ্ধপরিকর, তাদের হাত পা বাঁধা, তারা কি করবে, তাদের তো কিছু করার নেই। তারা কিন্তু রুলস এবং রেগুলেশনস এর বাইরে গিয়ে ইচ্ছে করে ডিপোর্ট করে দিচ্ছে বা অ্যাসাইলাম এর জন্য অ্যাপ্লাই করতে বলছে, তা নয় কিন্তু বিষয়টা। কিন্তু তাদের হাত পা বাঁধা, তাদের কাছে অ্যাকোমোডেশন নেই, তারা কিভাবে লোকজনকে থাকতে দেবে, তাই জন্য এত কড়াকড়িটা করেছে। এই কড়াকড়ি করার পরেও আপনার কাছে যদি পর্যাপ্ত ডকুমেন্ট থাকে তাহলে কিন্তু আপনাকে ডিপোর্টেড হতে হবে না, এতটা ভয় পাওয়ার মতো কিছু নেই। তবে এই যে ট্যাক্স পেয়ার এখন কানাডা গভর্নমেন্টকে চাপ দিচ্ছে, কারণ তারা 35% ট্যাক্স দেয় কানাডা গভর্নমেন্টকে। সেই গভর্নমেন্টের ট্যাক্স থেকে কিন্তু অ্যাসাইলামের লোকজন রুটি রুজি জোগাড় হয়। মানে তারা বিনা পয়সায় থাকছে, বিনা পয়সায় খাচ্ছে, বিনা পয়সায় কিছু পড়াশোনা রয়েছে, কিছু কোর্স রয়েছে, সেগুলো তারা অ্যাভেল করতে পারে। এই যে পুরো জিনিসটা, এগুলো কিন্তু ট্যাক্সের টাকাতেই হচ্ছে। তো ফলে তারা কেন দেবে? কানাডাতে যারা থাকে তাদেরকে কিন্তু প্রচুর ট্যাক্স দিতে হয়, ফলে এই ট্যাক্স পেয়াররা তো এমন কানাডা গভর্নমেন্টকে চাপ দিচ্ছে। এই সবকিছু মিলিয়েই বেসিক্যালি এখন কানাডা আসাটা খুব কড়াকড়ি হয়েছে। এবং যারা ভিজিটার ভিসাতে আসছে তাদেরকে কিন্তু বেশ কিছু জিনিস মাথায় রাখতে হবে, কারণ এই ভিজিটার ভিসায় যারা আসছে তাদের প্রচুর কোয়েশ্চেন করা হয়, প্রচুর স্কুটিনি হয়, তাদেরকে প্রচুর জেরা করা হয়। তো সেক্ষেত্রে একদম পর্যাপ্ত সবকিছু ডকুমেন্ট যেন তারা ক্যারি করে, তাহলে মনে হয় না খুব একটা অসুবিধা হবে বলে। তবে এই যে 40 জনকে ফিরে যেতে হয়েছে, এই ঘটনাটা কিন্তু বেশ ভয়ঙ্কর, মানে বেশ কিছু প্রশ্ন জাগাচ্ছে। 2024 সালে এই হয়, মানুষ তো প্রচুর কানাডাতে আসছে, তারা কিভাবে অ্যাকোমোডেশন পাবে, তাদের ভবিষ্যৎ কি হবে? এই যে প্রচুর স্টুডেন্ট পড়তে আসছে কানাডাতে, তাদের ফিউচার কি? মানে এই প্রশ্নগুলো কিন্তু সত্যি জাগাচ্ছে। তাহলে আর বছর 2 বাদে কি সত্যি লোকজন আর কানাডায় আসতে পারবে না? মানে বাইরের দেশের লোকের জন্য কি কানাডা দরজা বন্ধ হয়ে যাবে? এই প্রশ্নগুলো উঠছে বটে, তবে এতটা ভয়ঙ্কর পরিস্থিতি এখনো হয়ে দাঁড়ায়নি। স্টিল ভয়ঙ্কর পরিস্থিতি তো হচ্ছে, সত্যি ভাবাচ্ছে আমাদের।